দর্শক, অনেকদিন পর একটা মন ভালো করার খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ধরনের খবর বানাইতেও মজা লাগে আর নিশ্চয়ই আপনাদের দেখতেও ভালো লাগে। শক্তি সামর্থ্য প্রদর্শন শুরু করেছে মাইরের উপর ওষুধ নাই লাথকা ভূত বাতসেনে হিমান্তা। বাঘে মহিষ এক ঘাটে পানি খায় একটা কথা শুনছেন, আর আজকে সেটা আপনাদেরকে চোখে আঙ্গুল দেওয়া যাবে না, দূর থেকে ইশারা দিয়ে দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশকে ভালোবাসাই এই কাজটা করছে। হ্যাঁ ভাই ব্রাদার, ভালোবাসাই এই কাজটা করছে। অনেক উন্নতি হবে, লাভ ভাই, লাভ আর লাভ। উনি কারোই না, উনি হলো শুধু বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তাই করবে ভাই, তাই করবে। ডক্টর ইউনূসের বিরাট বিজয়, অ্যাট দি সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয়। ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। বিরাট দাবি পূরণ হয়ে গেল। ভয়ঙ্কর একটা জরিপ, এবং সেই জরিপের ফলাফল শুনলে আরো চমকে যাবে। প্রথম আলো সেই জরিপ নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন লিখেছে, আমি পড়ে শোনাই। দর্শক, এ যাবৎকালের আমার মনে হয় যে সব থেকে চাঞ্চল্যকর খবরটা গত রাতে গণমাধ্যমে এসেছে এবং রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্স এই খবরটা নিশ্চিত করেছে। ইউনূসের ঘূর্ণিপাকে বিএনপি হাবুডুবু, নানান চালে ডক্টর ইউনূসের নানান চালে পুরো বিএনপি হাবুডুবু খাচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসের কাছে বিএনপির পরাজয়। অবাক করার কাণ্ড, চোখ আপনাদের কপালে উঠে যাবে। সত্যিকারের এই ঘটনা পৃথিবীতে ঘটে, এটা হয়তো আপনারা এর আগে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ইউনূসের ঘূর্ণিপাকে বিএনপি হাবুডুবু, নানান চালে ডক্টর ইউনূসের নানান চালে পুরো বিএনপি হাবুডুবু খাচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসের কাছে বিএনপির পরাজয়। অর্থাৎ ডক্টর ইউনূস, জামাত, এনসিপির এদের ঘূর্ণিপাকে বিএনপি এখন এমনভাবে পড়েছে, এখান থেকে ওঠা এত সহজ নয়। ডক্টর ইউনূসের যে পুরা ম্যাজিক গুটি, ম্যাজিক প্ল্যান, ম্যাজিক প্লেট, ম্যাজিক কার্পেট, পলিটিক্যাল কার্পেট, এটার কাছে পুরো বিএনপি এখন নাকানি চুবানি খাচ্ছে। এদিকে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, বিএনপির ভিতরে কি সব দিয়ে রাখছে। ক্ষমতায় আসলে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা। এটা কেউ বললে তো আর মির্জা ফখরুল শুধু না, এটা বলাইছে ইউরোপকে দিয়ে ডক্টর ইউনূস। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা ডক্টর ইউনূস বলছে আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নেই। এরপরে আবার উঁকি ঝুঁকি দিয়ে রাখছে ভারত থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী হতে পারে। আরেকটা গ্রুপকে আশ্বাস দিয়ে রাখছে ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হবে জোবাইদা রহমান, অর্থাৎ তারেক রহমানের সম্মানিত ওয়াইফ। আরেকটি গ্রুপকে দিয়ে রাখছে ডক্টর খন্দকার মোশাররফ। তবে চারজনই কিন্তু হেভিওয়েট। এর চারজনের মধ্যে সবথেকে বেল কম হইল মির্জা ফখরুলের। দেশ বিরোধী বলেন, বোকা বলেন, বেশি চালাক বলেন, দেশের আন্তরিকতাহীন দেশের প্রতি, জুলাইয়ের প্রতি, আন্দোলনের প্রতি। কারণ সবচাইতে বেশি সুবিধাভোগী হলো এই মির্জা ফখরুল আওয়ামী লীগের আমলে এই দলের ভিতরে। তাহলে দেখেন, এই যে তারা আবার নমিনেশন দিল সব আসনে, 20-30 জন করে বিদ্রোহী প্রার্থী। এরা যদি নমিনেটেড প্রার্থীকে পরাজয় করানোর জন্য ডিটারমাইন্ড হয়, তাহলে কি হবে? বিএনপি শেষ। এই নাকারি চুপানিতে সোজা কথা ডক্টর ইউনূসের কাছে, ডক্টর ইউনূস বলেন, এনসিপি বলেন, জামায়াত বলেন, এই টিমের কাছে বিএনপি পুরা নাকারি চুপানি পরাজিত। এখন এনসিপি এখান থেকে কি আদায় করবে? প্ল্যান এ, এনসিপিকে বিএনপি 50টি আসন ছেড়ে দিবে, 30 থেকে 50টি আসন ছেড়ে দিবে। প্ল্যান বি, যদি না ছাড়ে তাহলে এনসিপি 30টা আসনে বিএনপি দুর্বল প্রার্থী দিবে বা প্রার্থী দিবে না। কিন্তু বিএনপি প্রার্থী দিবে না এই কথা বললে বিএনপির প্রার্থীরা কথা শুনবে না, কারণ বিএনপির লোকেরা নট আন্ডার কমান্ড, তারা এলোমেলো। তাহলে প্ল্যান ডি হলো প্রপোর্শনেট ইলেকশন, অর্থাৎ পিআর পদ্ধতি। কোন দিকে যাবে বিএনপি? চতুর্দিকে কাঠা, স্বার্থগত কাটা বিছায় রাখছে। কারণ বিএনপি দেশের স্বার্থ দেখছে না, তারা শুধু দল এবং ব্যক্তি চিন্তা করছে। ডক্টর ইউনূসও সেই মোতাবেক প্ল্যান সাজাইছে। দেখেন বিএনপি কত পরাজয়, কতটা পথ পিছাই গেছে তারা। প্রথমে অক্টোবরে নির্বাচন দিতে হবে, এরপরে নভেম্বর ডিসেম্বরে হতে পারে, এখন ফেব্রুয়ারিতে। একসময় তারা তো সংস্কার বিরোধী ছিল, সেই বিএনপি জুলাই সনদে সাইন করেছে। 1 নম্বর নাকে খত দিয়ে ফেলেছে বিএনপিকে। দ্বিতীয়, দেখেন বিএনপিকে এমন এক ফাঁদে ফেলে দিয়েছে, বিএনপি দেখছে এটা বিএনপির লাভ, আসলে বিএনপি খাদে পড়ে গেছে। এই যে সারা দেশে দখল, আতাপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু তারা ক্যাপচারে নিতে গিয়েছে, আসলে তারা ফাঁদে আটকেছে। দেখেন তো, বিএনপি যারা টেন্ডারবাজি করে তারা যেই জেলায়, সেই জেলায় ড্রাইভিং সিটে আছে, নাইলে তো তারা এসব পজিশন নিতে পারতো না। এই তালিকা ডক্টর ইউনূসের হাতে।
এসব অপরাধীদেরকে যে কোনো সময় ক্যাপচার করতে পারে ডক্টর ইউনূস। এরপরে যারা চাঁদাবাজি করে এই তালিকা পুলিশ সেনাবাহিনীর হাতে, যে কোনো সময় এদেরকে ক্যাপচার করতে পারে। কত জালে আটকেছে মনে করছেন? এইদিকে কিছুই তারা কাজে লাগাতে পারে নাই, না পারছে হাসিনা পালানোর পর খালি মাঠটাকে কাজে লাগাতে, না পারছে বেগম খালেদা জিয়ার মতো সম্মানিত নেত্রীর ইমেজকে কাজে লাগাতে, না পেরেছে তারেক রহমান দেশে এসে প্রোফাইল ক্রিয়েট করতে, পলিটিক্যাল প্রোফাইলটাকে রিক্রিয়েট করতে, নতুন ইমেজ তৈরি করতে, না পারছে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং হিসেবে জনগণের সামনে দাঁড় করাতে। বাউল ফাউল ঘুড়ি, হ্যাঁ ভাই, আবুল সরকারের ঘুড়ি আকাশে উঠলো, আর ওই ঘুড়ির সুতাটা কার নাটাই, কার হাতে ওই নাটাই, হ্যাঁ ভাই, কোথাও সে বাধা আছে, ওইখান থেকে উড়ানো হয়েছে। কারণ দেখেন গত 15 মাসে আমরা অনেক কিছু দেখছি, যেমন মাজার ভাঙাভাঙি দেখছি না ভাই, আমরা তো জানি কোন ঘটনার কি রিয়াকশন হইতে পারে। আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো ভোদাই মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ ভাই, ওনার অনেক ভক্ত, এত ভক্ত আগে জানতাম না। হ্যাঁ ভাই, আমাদের দেশের বুদ্ধিজীবীরা ওনার ভক্ত। এক বুদ্ধিজীবী তো এক হইতেছে, বাউল সরকারের ছাইরা দাও, ওরে জেলে না নিয়ে আমারে জেলে নিয়ে যাও। আর এই বাউল সরকার কি বললো, কেন বললো, এটা আপনারা এর মধ্যে জেনে গেছেন। দেখেন ভাই, ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, আর আমি যদি বলি আপনাকে, জয় মিয়া তোমার বাপ এটা কেমন মানুষ, কোনো কথা ঠিক নাই, এটা কি তার মুখ না গোয়া, এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা, এই হাতটা কোথায় যাবে ভাই? আমার নাকে আসবে না? স্ট্রেট নাকের মধ্যে মাইরা দিবেন তো আপনি, কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া। এবার চিন্তা করেন, শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন, এখন যদি আমার আল্লাহকে কেউ এমন কথা বলে, সেটা কি আপনি মাইনা নিবেন? না, মাইনা নিবেন না। ওনার সমস্ত ভিডিও আমি দেখছি, এর মধ্যে টাইনা দেখছি ভাই, খুব বিরক্তিকর লোক। হ্যাঁ ভাই, বাউলকে কে না পছন্দ করে, গান না কে পছন্দ করে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে গান পছন্দ করে না? গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই। দেখেন না আমাদের ডক্টর আজারি হুজুর ওয়াজের সময় অনেক সময় নিজেই তো গান গায়, খুব ভালো গায়, কিন্তু আবার দেখেন ওগুলা সিনেমার গান অনুবাদ কইরা ওটা ইসলামের পথে নিয়ে আসছে, কারণ ওই সুরটা পপুলার, যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে। পপুলার সুরটার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে, যার জন্য এগুলা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়া যায়। তার মানে কি, গান তো আমরা পছন্দ করি, উনাকে কেন পছন্দ করতেছি না? উনার গান তো পছন্দ করি, উনার কথা পছন্দ করি নাই। উনি যেসব কথা বলছে, এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে, আমি এটা মুখে আনতে পারবো না। আবার দেখেন উনি দাড়ি নিয়েও কিন্তু মস্কারা করছে ভাই, মহা মস্কারা। উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা ঝুলা থাকে। এখন ওই যে নাবিকরা যখন দাড়ি কাটে তখন ফেরেশতাদের ওই খারাপ উচ্চারণ করছে, মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে, ব্যাপারটা বুঝছেন? মানে ওই যে খুর দিয়া যে দাড়ি কাটে না, এক একটার মধ্যে 70টা করে থাকলে কত লক্ষ লক্ষ ফেরেশতার মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে। এই কথাও বলতেছে উনি, আর হাসতেছে। আবার উনার কথার ফাঁকে ফাঁকে উনার আশেপাশে যে লোকগুলা বসে রয়েছে বাউল, ওদের রিয়াকশন দেখাচ্ছে, ওরাও হাসতেছে। এই ব্যাপারটা সহ্য হয় বলেন? উনার কোনো দরকার ছিল এরকম ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা? দেখেন ভাই ব্রাদার, এটা কিন্তু নতুন কিছু না, এগুলো আগেও চলতো। আমি এগুলো 30-40 বছর আগেও দেখছি ওনাদের কথাবার্তা নিয়ে। হ্যাঁ, আমি এমনও শুনছি আদম হইল নাকি 135 হাত লম্বা, তাহলে উনার ওইটা কত লম্বা, এরকম বেয়াদবি কথাও আমি শুনছি তো ভাই 30-40 বছর আগে। কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না, সবার হাতে ভাই মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, এগুলো প্রকাশ পাইতো না। এখন তো ভাই ওই যুগটা নাই, এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ পাওয়া যায়, এবং মানুষের মধ্যে কিভাবে রিয়াকশন হয়েছে দেখেন না। পানিতে ফালাইয়া চুবাইতেছে, দেখেন না ওই যে পানিতে ফালাই দিছে, লাথি মেয়েরা পানিতে ফালাই দিছে ভাই, অনেক গন্ডগোল হয়েছে, কোনো হতাহতের কথা শুনি নাই। এবং তাকে অ্যারেস্ট করা মানে কি জানেন? তাকে বাঁচাই দিছে। হ্যাঁ ভাই, পুলিশ তাকে অ্যারেস্ট করে বাঁচাই দিছে। সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব জাস্টিস হয়ে যেত ভাই, অনেক রকম বড় ঘটনা ঘটে যেত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।